তো আজকের গল্পটা শুরু হচ্ছে ২০০৮ সালের দিকে। একজন মারাত্মক কিলার জেসন শেষমেশ ধরা খেল আমেরিকা সরকারের হাতে। একটা সিক্রেট রিসার্চ ফেসিলিটিতে ওকে আটকে রাখা হলো। এখন কথা হচ্ছে, লোকটাকে তো গুলি করে পুড়িয়ে ডুবিয়ে যা খুশি করে দেখেন, কিছুতেই মরে না। তাই বিজ্ঞানীরা প্ল্যান করলো, ঠিক আছে, যেহেতু মরবে না তাহলে ওকে ক্রায়োজেনিক ফ্রিজ করে দেই, মানে একদম বরফ পানিয়ে ঘুম পাড়িয়ে রাখি। ডক্টর রোয়ানের বস ডক্টর উইমার আর একদল সোলজার ঢুকলো জেসনের রুমে। তার প্ল্যানটা হলো, জেসনকে ফ্রিজ করব না, ওকে আরেকটা ল্যাবে পাঠাবো। জেসনের শরীরে এমন কি আছে যে সে এত সহজে সুস্থ হয়ে যায়? সেখানে ওর এই রিজেনারেটিভ পাওয়ার নিয়ে গবেষণা চলবে। ডক্টর রোয়ান মানা করলেন, বললেন জেসন যদি বাঁচে ও আবার মানুষ মারবে। তার কথায় কেউ কান দিল না। বসেরা তো সবসময় নিজেদের বুদ্ধিকেই সেরা মনে করে, তাই না? সোলজাররা যখন জেসনের কাছে গিয়ে টাওয়েল সরানো শুরু করলো, দেখলো চেনে বাঁধা অবস্থায় গার্ডের শরীর, আর জেসন গায়েব। হঠাৎ কোত্থেকে যেন জেসন বেরিয়ে এলো, ব্যাস শুরু হয়ে গেল তার কিলিং। সোলজাররা বন্দুক দিয়ে গুলি করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জেসন একটা চেন দিয়ে লোকদের মারছে, হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। ডক্টর উইমার পালানোর চেষ্টা করলো। জেসন একটা টুল ছুঁড়ে দিল, সরাসরি বুকে আঘাত করলো। ডক্টর রোয়ান তখন বাইরে দাঁড়িয়ে চিৎকার শুনে বিষয়টা দেখতে গেল, কিন্তু জেসন তার পিছনে এসে হাজির। রোয়ান দেরি না করে একটা বন্দুক নিল, দৌড়ে ঢুকলো ক্রায়ো ল্যাবে। সেখানে সে জেসনকে গুলি করে ধাক্কা দিয়ে সেই ফ্রিজিং ক্যাপসুলে ঢুকিয়ে দিল। তারপর দ্রুত গিয়ে মেশিনটা অন করে দিল। কিন্তু শেষ মুহূর্তে যখন ক্রায়ো ফ্লুইড তাকে জমাট করে দিচ্ছে, ঠিক তখনই তার সেই হাতের ম্যাচেটি দিয়ে সে ক্যাপসুলের দরজায় এক কোপ বসিয়ে দিল। কোপটা লাগলো ডক্টর রোয়ানের শরীরে। এই আঘাতে মেশিনে একটা বড়সড় গন্ডগোল হলো। পুরো ল্যাবে লকডাউন আর ক্রায়োজেনিক গ্যাস ছড়িয়ে গেল। জেসনও বরফ, ডক্টর রোয়ানও বরফ। এরপর দেখানো হয় ৪০০ বছর পর। পৃথিবী তখন আর বাসযোগ্য নেই। ধোঁয়া ধুলো, বিষাক্ত গ্যাস, একেবারে একটা পোস্ট অ্যাপোকালিপটিক ধ্বংসস্তূপ। মানুষ তখন নতুন একটা প্ল্যানেটে চলে গেছে, নাম দিয়েছে আর্থ 2। তো একদিন ডক্টর লো আর তার একদল স্টুডেন্ট সহকর্মীরা একটা সায়েন্টিফিক ট্রিপে এলো পুরনো পৃথিবীতে। তারা সেই ফ্যাসিলিটিতে ঢুকে আবিষ্কার করলো, বরফের মধ্যে জেসন আর তার পাশেই ডক্টর রোয়ানের শরীর একদম ফ্রেশ, যেন এই মাত্র ঘুমিয়েছে। ডক্টর লো তো দেখে মহা খুশি, যাক বাবা, একটা বিশাল আবিষ্কার। তিনি ডিসাইড করলেন দুটো বডিকেই তারা তাদের স্পেসশিপে নিয়ে যাবেন। জেসনের শরীরটা সরাতে গিয়ে এক স্টুডেন্টের হাতে ম্যাচেটি লেগে হাতটা কেটে গেল, যার নাম হলো আজরাইল। তাদের সাথে থাকা KM-14 নামের এক মহিলা অ্যান্ড্রয়েড মানে রোবট তাকে ইঞ্জেকশন দিয়ে ব্যথা থামিয়ে দিল। মরু ঝড়ের মধ্য দিয়ে তারা কোনো মতে স্পেসশিপে উঠল। শিপটা চলল তাদের মেইন ভেসেনের দিকে। আজরাইলকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো হিলিং মেশিনে। ন্যানো টেকনোলজি দিয়ে কয়েক মিনিটের মধ্যে তার হাত জোড়া লেগে একদম ঠিকঠাক। জেসন আর রোয়ানকে নেওয়া হলো আলাদা আলাদা ল্যাবে। প্রথমে কিছু টেস্ট করা হলো। জেসনের স্ক্যান দেখে সবাই অবাক, এত ছোট একটা ব্রেন নিয়ে এই লোকটা চলে কি করে। অন্যদিকে রোয়ানকে যখন হিলিং মেশিনে দেয়া হলো, সে পুরোপুরি সুস্থ হয়ে জেগে উঠল। জেগে উঠেই রোয়ান তো একেবারে আতকে উঠল। ৪০০ বছর পরের পৃথিবী, সে তো মানতেই পারে না। ডক্টর লো তাকে সব বোঝানোর পর শান্ত হলো, কিন্তু একটাই চিন্তা, জেসনকে নিয়ে। ডক্টর লো তখন তার অফিসে গেল, ফোন করলো সোলারিস রিসার্চ স্টেশনে। তার মাথায় তখন টাকা পয়সার চিন্তা। সে ভাবল ৪০০ বছরের পুরনো একটা মানুষকে ফিরিয়ে আনা এখনকার যুগে কোনো ব্যাপারই না, তাই রোয়ানকে নিয়ে তার বিশেষ আগ্রহ নেই। কিন্তু জেসন, এই লোকটা তো ফিউচারেও একটা ইনফেমাস লেজেন্ড, তাকে সবাই চেনে। প্রফেসর লো তাই জেসনকে একটা আকর্ষণ হিসেবে বিক্রি করার অফার পেল। এইদিকে ল্যাবের ভেতরে চলছে অন্য গল্প। অ্যাড্রিয়ান নামের এক স্টুডেন্ট জেসনের মাস্কটা সরিয়ে দেখল কি বিভৎস চেহারা। সে দ্রুত মাস্কটা আবার পরিয়ে দিল। তারপর তার ব্রেনের স্যাম্পল নিয়ে গবেষণা শুরু করলো। কিন্তু হঠাৎ বরফ গলা জেসনের শরীরটা লড়ে উঠে। জেসন পুরোপুরি জেগে উঠল। অ্যাড্রিয়ান ঘুরে দেখল টেবিলের ওপর জেসন নেই। সাথে সাথেই জেসন তার পিছনে হাজির। সে অ্যাড্রিয়ানকে ধরে ছুঁড়ে মারল কাঁচের ওপর। তারপর তাকে টেনে নিয়ে গেল। অ্যাড্রিয়ান চিৎকার করে সবার সাহায্য চাইল, কিন্তু কেউ শুনছে না। জেসন তাকে টেনে নিয়ে গেল লিকুইড নাইট্রোজেনের কাছে। তারপর জেসন তার মাথাটা সেই নাইট্রোজেনে ডুবিয়ে দিল। মুহূর্তেই মাথাটা বরফ হয়ে গেল। তারপর সে ঠাস করে মাথাটা ভাঙল একটা কাউন্টারের সাথে। মাথাটা টুকরো টুকরো হয়ে গেল। প্রথম শিকার শেষ। জেসন এবার একটা সার্জিক্যাল ম্যাচেটি হাতে নিয়ে তার পরের শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। আরেক রুমে সানারন নামের এক স্টুডেন্ট তার অ্যান্ড্রয়েড KM এর বডিতে কিছু মডিফিকেশন করার চেষ্টা করছে। সে চাইছে KM যেন আরো মানবিক হয়। প্রফেসর লো তখন রোয়ানের জন্য খাবার নিয়ে আসে। রোয়ান তাকে জেসন সম্পর্কে সব খুলে বলল, কেন তাকে মারা যায় না, সে কতটা ভয়ঙ্কর, সবকিছু। প্রফেসর লো আবার তখন অভিনয় করে যেন সে কিছুই জানে না। রোয়ান তখন ল্যাবের যন্ত্রপাতি, বিশেষ করে KM অ্যান্ড্রয়েডটাকে দেখে মুগ্ধ হলো। ঠিক তখনই আরেক স্টুডেন্ট জেসনের ফেলে আসা পুরনো মাছেটিটা হাতে করে নিয়ে এলো। আর সেটা দেখেই রোয়ানের মাথায় যেন বাজ পড়ল। তোমরা জেসনকেও শিপে এনেছো? প্রফেসর লো বলে, আরে না না, ও তো মরে গেছে। রোয়ান আর বিশ্বাস করতে পারল না। সে প্রমাণ চাইল। তারা সবাই মিলে গেল ল্যাব 2-এ। সেখানে গিয়ে দেখলো অ্যাড্রিয়ানের ছিন্ন ভিন্ন বরফের মতো লাশ। আর দেরি নয়, সিকিউরিটি চিফ ব্রডস্কি সাথে সাথে লাউড
লাউডস্পিকারে কোয়ারেন্টাইন ঘোষণা করল। সবাইকে বলল ল্যাব একে গিয়ে লুকিয়ে পড়তে। এই দিকে এক রুমে একটা কাপল, স্টোনি আর কিনসা, তারা তখন তাড়াহুড়ো করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ দরজায় জেসন, সাথে সাথে ছেলেটাকে ধরল। এক কোপে শেষ। স্টোনিয়ের রক্ত ছিটকে গিয়ে লাগলো কিনসায়ের মুখে। সে তো ভয়ে চিৎকার দিয়ে দৌড়। সে কোনো মতে অন্যদের কাছে পৌঁছে খবরটা দিল। ব্রডস্কি এবার রেগে আগুন। সে তার সোলজারদের অর্ডার দিল ওকে খুঁজে বের করতে। সাইটে গেলেই গুলি করে শেষ করো। প্রফেসর লো আছে টাকার লোভে। সে বলল, ব্রডস্কি দেখো, ওকে মারার দরকার নেই, সে টাকার লোভ দেখালো। ব্রডস্কি টাকার লোভ সামলাতে পারল না, কিন্তু সে তার টিমকে ঠিকই বলে দিল, আগে ওকে শেষ করো, তারপর অন্য কথা। এইদিকে ড্যালাস আর আজরায়েল দুজনে বসে ভিআর গেমে মারামারি করছে। এতই মনোযোগ দিয়ে খেলছে যে ব্রডস্কি এর ঘোষণা শুনতেই পায়নি। সেখানে এলো জেসন। সে তাদের গেমের দানবটাকে সরিয়ে দিল। তারপর তার ম্যাচেটি দিয়ে আঘাত করল। আজরাইল দেখল ড্যালাসের মাথা কাটা গেছে, তবুও তারা কথা বলছে। ড্যালাস বলল, গেম ওভার। আর তখনই তাদের মাথায় ঢুকলো, এটা তো গেম না, কিলারটা আসল। জেসন আজরাইলকে ধরল। ড্যালাস গুলি করল, কিন্তু জেসনের গায়ে গুলি লেগে কিছুই হয় না। আজরাইল পিছন থেকে জেসনকে জাপটে ধরতে চাইল, কিন্তু জেসন তাকে ধরে তার মেরুদণ্ড ভেঙে নিচে ফেলে দিল। তারপর ড্যালাসকে ধরে সজোরে তার মাথাটা ঠুকে দিল ওয়ালের সাথে। কিছুক্ষণ পরে দুজন সোলজার এসে দেখল গেম রুমে লাশগুলো। সবাই আরও টেনশনে পড়ে গেল। জেসনকে থামানো যাচ্ছে না। অন্যদিকে ক্রাচ নামের এক ইঞ্জিনিয়ার তার ডেস্কে বসে কাজ করছে, কানে হেডফোন। চারপাশের গন্ডগোল তার কানে পৌঁছাচ্ছে না। হঠাৎ সে আয়নায় দেখল পিছনে জেসন। সে কিছু বোঝার আগেই ব্রডস্কি আর তার সোলজাররা এসে হাজির। শুরু হলো সোলজারদের গুলি। গুলি করে তারা প্রায় অর্ধেক রুমই ভেঙে ফেলল। গুলি থামার পর দেখল জেসন গায়েব। ক্রাচ তখন ল্যাব একের দিকে দৌড় দিল। সোলজাররা এবার ভাবল নিশ্চয়ই জেসন গুরুতর আহত হয়েছে, তাই সে লুকিয়ে আছে। তারা ভাগ হয়ে জেসনকে খুঁজতে গেল। প্রথমেই জেসন একটা সোলজারকে পিছন থেকে ধরল, ঘাড় মোটকে শেষ। আরেক সোলজারকে একা পেয়ে ম্যাচেটি দিয়ে অ্যাটাক করে। দুজনের মধ্যে ফাইট হলো। সোলজারটা সাহস করে কয়েকটা ঘুষিও মারল জেসনকে, কিন্তু জেসনের এক ঘুষিতে সোলজারটা ছিটকে গেল। নিচে কতগুলো ধারালো মেশিন ছিল। সোলজারটা সেগুলোর উপর পড়ে একেবারে বিদ্ধ হয়ে মারা গেল। এরপর আরেকজন মহিলা সোলজার, সেও জেসনের শিকার হলো। জেসন পিছন থেকে এসে তার গলা কেটে দেয়। সে মরল না। সে তার আরেক সহকর্মীর দিকে সাহায্যের জন্য এগিয়ে গেল, কিন্তু তার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। ওই সোলজারটা তখন রেগে গিয়ে গুলি করতে লাগলো। গুলি খেয়ে জেসন পিছাতে পিছাতে একটা হুকে আটকে গেল। সোলজারটা একটা বাটন টিপল আর জেসন ওপরে ঝুলে গেল। সে রেডিওতে সবার কাছে খবর দিল, কিন্তু জেসন, সে তো জেসন, সে হুক থেকে লাফ দিয়ে নেমে এলো। এক কোপে সোলজারটা শরীর দুভাগ করে দিল। ব্রডস্কি এলো তাদের খুঁজতে। দেখল সোলজারটা হুকে ঝুলে আছে, মৃত অবস্থায়। ব্রডস্কি বুঝল এবার সে একা। সে চুপি চুপি করিডর দিয়ে হাঁটছে। হঠাৎ ওয়াল ভেঙে জেসনের একটা হাত বেরিয়ে এলো। ব্রডস্কিকে ধরল, তারপর একটা ধারালো কিছু ঢুকিয়ে দিল তার শরীরে। ল্যাব একে সবাই দেখল তাদের আর কোনো সুরক্ষা নেই। প্রফেসর লো তখন পাইলটকে ফোন করে বলল, হাইপারস্পেস ব্যবহার করে দ্রুত সোলারি স্পোর্টে পৌঁছাও। কিন্তু জেসন তখনও শিপের ভেতরে। সে পাইলটের পিছনে গিয়ে তাকে মেরে ফেলল। পাইলট মরার সাথে সাথেই শিপটা নিয়ন্ত্রণ হারালো। শিপটা গিয়ে সরাসরি সোলারিস মহাকাশ বন্দরের সাথে ধাক্কা খেল। ভেঙে গুঁড়িয়ে দিল অনেকগুলো বিল্ডিং। একের পর এক বিস্ফোরণ। শিপের সিস্টেম আর কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। ধাক্কা খাওয়ার পরও শিপটা কোনো মতে উঠতে থাকলো। জানলা দিয়ে দেখল পেছনে সোলারি স্পোর্টটা দাবানলের মতো জ্বলছে। প্রফেসর লো তখন সবাইকে সান্ত্বনা দিল, বলল, আমি এমার্জেন্সি সিগন্যাল দিয়েছি, আর একটা শিপ ঠিকই আসবে। ঠিক তখনই দরজায় সজোরে কেউ আঘাত করা শুরু করলো। সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ সেই আওয়াজ থেমে গেল। সবাই ভাবছে কি হলো। তখনই কাঁচের দেয়াল ভেঙে জেসন ল্যাবে ঢুকে পড়ল। সবাই ভয়ে পালাতে লাগলো। তারা আরেকটা রুমে গিয়ে লুকালো, আর কেএম সেই রুমের দরজা লক করে দিল। প্রফেসর লো পালালো না। তার মাথায় তখনও টাকার চিন্তা। সে জেসনকে বোঝানোর চেষ্টা করলো, তোমাকে আমি স্টার বানাবো, তুমি আমার সাথে চলো, টাকা আর নামযশ সব পাবে। জেসন তখন তার সেই আসল মাছিটিটা খুঁজে পেল। প্রফেসর লোকে আর কথা বলার সুযোগ দিল না, এক কোপে শেষ করে দিল। ভেতরে বাকি যারা ছিল তারা তখন প্ল্যান করলো এসকেপ পড নিয়ে, ওটাই শেষ ভরসা। তারা ঠিক করলো ভাগ হয়ে কাজ করতে হবে। রোয়ান, জেনেসা আর কিনসা গেল স্কেপ পড রেডি করতে। ওয়েলেন্ডার আর ক্রাচ গেল ব্রিজে। সেখান থেকে তারা লঞ্চিংয়ের জন্য প্রিপারেশন নিবে। অন্যদিকে কেএম আর সানারন মিলে কিছু গুরুত্বপূর্ণ পার্টস গোছাতে গেল। এই সানারন কেএম রোবটের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর রোয়ান দেখল একটা মৃতপ্রায় শরীর। সে জেনেসা আর কিনসাকে আগে যেতে বলে, সে নিজে চেক করতে গেল। সে বন্দুক হাতে সামনে এগোতে থাকে। দেখে এ তো ব্রডস্কি। সে মারাত্মকভাবে আহত, কিন্তু বেঁচে আছে। রোয়ান তাকে বলল, দাঁড়াও, আমি তোমার জন্য সাহায্য নিয়ে আসছি। রোয়ান ফিরে এসে অন্যদের কাছে সাহায্য চাইল। ওয়েলেন্ডার তখন ক্রাচকে জিজ্ঞেস করল, শিপ রেডি তো? সে জানালো, হ্যাঁ রেডি। ওয়েলেন্ডার তখন রোয়ানের কাছে গেল সাহায্য করতে, কিন্তু তারা যখন ব্রডস্কি এর কাছে পৌঁছালো, ব্রডস্কি উধাও।
একই সময়ে ক্রাচকে জেসন ধরে একটা পাওয়ার প্যানেলের সাথে ধাক্কা দিল। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ক্রাচ মারা গেল। এই খবর শুনে কিনসা তো ভয়ে পাগল। সে আর কারোর জন্য অপেক্ষা করল না, স্কেপ পডের দরজা বন্ধ করে দিল। রোয়ান, জানেসা, ওয়েল্যান্ডার সবাই চিৎকার করছে দরজাটা খোলার জন্য, কিন্তু কিনসা সবার কথা না শুনে শিপটা লঞ্চ করে দিল। সে ভুলেই গেল ফুয়েল লাইনটা শিপের সাথে কানেক্টেড। শিপটা গিয়ে মেইন শিপের সাথে ধাক্কা খেল। কিনসা মারা গেল আর শিপের ক্ষতি আরও বাড়ল। তারা তিনজন তখন কোণঠাসা। জেসনও হাজির। এখন কি করবে? জেসন অ্যাটাক করার আগেই সানারন চলে এলো, আর তার সাথে KM-14। কিন্তু এই KM অন্যরকম। সে এখন আপগ্রেডেড, অস্ত্রশস্ত্র নিয়ে একদম অ্যাকশন মোডে। জেসন দেরি করল না, তার ম্যাচেটিটা ছুঁড়ে মারল KM এর দিকে। KM আঘাত পেয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। জেসন কাছে এলো তাকে শেষ করতে, কিন্তু এটা ছিল KM এর ফাঁদ। সে গুলি করা শুরু করলো, একদম ঝাঁঝরা করে দিল জেসনকে। KM তখন আরও অ্যাকশন নিল। সে বিশাল এক লাফ দিল। জেসন তো পিছনে যেতে যেতে দেয়ালে ধাক্কা খেল। KM আরও কিছু অ্যাক্রোব্যাটিক মুভমেন্ট দেখালো, আর তারপর জেসনের ওপর গিয়ে পড়ল। সে রেডি, এবার মাথায় গুলি করবে। কিন্তু জেসন KM-কে মারল। সে ছিটকে গেল। জেসন যখন তাকে মারতে যাবে তখন পিছন থেকে ব্রডস্কি এসে জেসনকে আঘাত করে, আর এই সুযোগে KM অন্য একটা অস্ত্র দিয়ে গুলি করল। সেই গুলিতে জেসনের একটা হাত পা কেটে গেল। ধাক্কা খেতে খেতে জেসন ছিটকে গেল ল্যাব 1-এর ভেতরে, যেখানে হিলিং মেশিনটা ছিল। জেসন সেই মেশিনের উপর পড়ল। পড়তেই একটা ছোটখাটো বিস্ফোরণ। KM শেষ করতে তার মাথায় গুলি করল, আর শেষমেশ ম্যাচেটিটা আবার জেসনের শরীরের ভেতর ঢুকিয়ে দিল। সবাই ভাবল জেসন এইবার শেষ। তারা ব্রডস্কিকে নিয়ে গেল আরেক রুমে তার ট্রিটমেন্টের জন্য। ব্রডস্কি তখন প্রায় 80% সুস্থ হয়ে গেছে, কিন্তু হঠাৎ শিপটা আবার কাঁপতে শুরু করলো। ওয়েল্যান্ডার বুঝল ক্ষতিটা অনেক বেশি। এই সময় একটা রেস্কিউ কল এলো। একটা শিপ তাদের বিপদ সংকেত পেয়েছে, 45 মিনিটের মধ্যে তারা চলে আসবে। কিন্তু তাদের এই শিপটা 30 মিনিটের মধ্যেই বিস্ফোরণ হবে। রোয়ান তখন শিপের ম্যাপ দেখল। সে দেখল শিপের একটা অংশ এখনও ঠিক আছে। তারা যদি ড্যামেজড পার্টটা থেকে সেফ পার্টটা আলাদা করে দিতে পারে তাহলেই বাঁচা সম্ভব। সবাই প্ল্যান করতে বেরিয়ে গেল, কিন্তু এইদিকে ল্যাব 1-এর সেই হিলিং মেশিনটা অটোমেটিকভাবে চালু হয়ে যায়, আর সেটা জেসনের শরীরকে মেরামত করছে। আর মেরামত করতে করতে তাকে একটা ধাতব বর্ম পরা সুপার সোলজারে পরিণত করল। জন্ম হলো উবার জেসনের। সবাই করিডোরে বোমা লাগালো যাতে দুটো অংশ আলাদা করা যায়। তারা কাজটা শেষ করলো, কিন্তু যখন ফিরে আসবে দেখলো তাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে উবার জেসন। KM গুলি করলো, কিন্তু তার বুলেট জেসনের শরীর থেকে বাউন্স করে ফিরে এলো। কোনো কাজ হচ্ছে না। সে হাত দিয়ে অ্যাটাক করতে গেল, আর জেসন এক থাবায় তার মাথাটা কেটে ফেলে। শারন দৌড়ে গেল KM এর মাথাটা তুলতে। রোয়ান তখন জেসনকে আটকাতে চাইল। জেসন তার গলা টিপে ধরল। ওয়েল্যান্ডার এসে জেসনকে ঘুষি মারল, আর এই ডিস্ট্রাকশনে বাকিরা সেফ এরিয়ার দিকে দৌড়ে পালালো। সবাই সেফ এরিয়ায় পৌঁছানোর সাথে সাথেই ওয়েল্যান্ডার বোমাগুলো অ্যাক্টিভেট করে দিল। শিপটা দুভাগ হয়ে গেল। ওয়েল্যান্ডার মারা গেল, আর বিস্ফোরণের ধাক্কায় জেসন ছিটকে গেল স্পেসে। স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। রেস্কিউ শিপ কাছাকাছি এলো, আর তখনই জেসন আবার হাজির। স্পেসের বাইরে থেকে সে ওয়ালের ভেতর দিয়ে ঘুষি মারল। একটা বড় গর্ত হলো। সেই গর্ত দিয়ে সবকিছু বাইরে টেনে নিয়ে যাচ্ছে, ভ্যাকিউমের মতো। সবাই কোনো মতে ধরে থাকার চেষ্টা করে। জ্যানেসা একটা গ্রিল ধরেছিল, কিন্তু গ্রিলটা ছিঁড়ে যায়। রোয়ান তার দিকে হাত বাড়ায়, কিন্তু জ্যানেসা স্পেসে ছিটকে গিয়ে মারা গেল। রোয়ান, ব্রডস্কি, সানারন আর KM এর মাথা তারা আরেক রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দেখল জেসন দেয়াল ফুটো করে ঢুকতে চেষ্টা করছে। তারা আবার দৌড়ে চলে গেল। তারা ডকিং পয়েন্টে পৌঁছালো। রেস্কিউ শিপও কানেক্টেড হয়, কিন্তু সংযোগ সেতু কাজ করছে না। সানারন সিস্টেম বাইপাস করতে পারল না। ব্রডস্কি তখন ডিসিশন নিল, আমি বাইরে যাব, ম্যানুয়ালি কেবলগুলো ঠিক করব। সে স্পেস স্যুট পরে বেরিয়ে গেল। ব্রডস্কি বাইরে কাজ করছে। সানারন আর রোয়ান শুনছে জেসন দরজা ভেঙে আসছে। সানারন তখন KM এর মাথাটা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিল, আর শুরু করে দিল একটা ভার্চুয়াল রিয়ালিটি সিমুলেশন। সিমুলেশনে দেখালো জেসনের প্রিয় জায়গা, তার সেই ক্যাম্প ক্রিস্টাল লেক। জেসন প্রথমে কনফিউজড, কিন্তু পরে সে বিশ্বাস করল। তখন সানারন আরও একটু মশলা দিল। দুটো মেয়ে, তারা জেসনকে মদ, ড্রাগস অফার করছে। জেসন একজনকে ধরল, আরেকজনকে মারল সেই ব্যাগটা দিয়েই। ঠিক তখনই ব্রডস্কি বাইরে থেকে সিস্টেম রিস্টার্ট করে দিল। সংযোগ সেতুটা খুলে গেল, কিন্তু কেবল ম্যানিপুলেট করার কারণে একটা বিস্ফোরণ হলো, আর সিমুলেশন বন্ধ। জেসন আসছে। রোয়ান আর সানারন দৌড়ে রেস্কিউ শিপে উঠে পড়ে, কিন্তু সানারন দেখল KM এর মাথাটা ফেলে এসেছে। রোয়ান আবার ফিরে গেল, মাথাটা হাতে নিয়ে দৌড়। জেসন যখন তাদের ধরতে আসছে, ব্রডস্কি তখন এসে সেতুটা বন্ধ করে দেয়। রেস্কিউ শিপ টেক অফ করলো। ব্রডস্কি তখন জেসনের সাথে ফাইট করে। শিপটার
একটার বিস্ফোরণ হয়। সেই শক ওয়েভে জেসন ছিটকে গেল রেস্কিউ শিপের দিকে, কিন্তু ব্রডস্কি একদম শেষ মুহূর্তে জেসনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তারপর জেসনকে ঢাল হিসেবে ব্যবহার করে দুজনেই পৃথিবীর অ্যাটমসফিয়ারে গিয়ে পড়ল, পুড়ে ছাই হয়ে গেল। রোয়ান, সানারান আর KM-14-এর মাথা, তারা সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, অবশেষে সব শেষ। কিন্তু আর্থ 2-এ একটা কাপল লেকের পাশে বসে আছে। তারা দেখলো একটা শুটিং স্টার লেকের দিকে পড়ছে। তারা ভাবলো, কি সুন্দর, চলো গিয়ে দেখি। আর সেই তারাটা আসলে ছিল জেসনের সেই পোড়া মাথার মাস্কটা। হয়তো জেসন এখনো বেঁচে আছে। তো এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়।